কল রেকর্ড ধরে জিয়া হত্যায় অভিযুক্ত মোজাফফর গ্রেফতার। ছদ্মনামে নিয়মিত কথা বলতেন জেনারেল মাসুদের সাথে। বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের নতুন সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা, চ্যানেল 24-এর অনুসন্ধান। জিরো টলারেন্স নীতিতে বিজিবি। বৈরী আবহাওয়ার মধ্যে নিউ জার্সিতে আর্জেন্টিনা, ইনজুরির শঙ্কা উড়িয়ে ফাইনালে খেলছেন ইয়ামাল। ভারতের সাথে ন্যায্যতার সম্পর্ক চায় ঢাকা, শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদন পর্যালোচনা করছে দিল্লি। বানের পানি নামলেও বিধ্বস্ত জনপদ সাতকানিয়া, মাসখালী। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সহায়তা করবে সরকার। কলকাতা বিমানবন্দরের মসজিদে নামাজ আদায়ে নিষেধাজ্ঞা, রাজ্য জুড়ে প্রতিবাদ। আমন্ত্রণ চ্যানেল 24-এর রাত 10টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি রোকসানা জয়ী এবং আমি তানফির আহমেদ। পুরো খবরে যাচ্ছি। ৪৫ বছর ধরে ছিলেন পলাতক, কিন্তু ছদ্মনামে নিয়মিত কথা হতো 111-এর বিতর্কিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে। আর তানভীর, এই যোগাযোগের সূত্র ধরেই গ্রেপ্তার করা হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় অভিযুক্ত মোজাফফরকে। চ্যানেল 24-এর অনুসন্ধানে হাতে এসেছে মোজাফফর এবং মাসুদ উদ্দিন চৌধুরীর 2 বছরের কল রেকর্ডটি। মাসুদুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। ১৯৮১ সালের ৩০ মে সেদিন চট্টগ্রামের সার্কিট হাউসে হত্যা করা হয় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। গেল ৪৫ বছরেও যে হত্যা রহস্যের মীমাংসা হয়নি পুরোপুরি, জ্যোতি টেনেছে কিছু অজানা অধ্যায়। সে সময় চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের করা মামলার কাগজ হাতে পেয়েছে চ্যানেল 24। এজাহারের বিবরণে দেখা যায় হত্যাকাণ্ডের সময় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে দাঁড়িয়েছিলেন মেজর মোজাফফর, যার ৬ নম্বর আসামি তিনি। এই ঘটনায় পরবর্তীতে সামরিক আদালতে যে বিচার হয় তার আগেই পালিয়ে যায় মোজাফফর। ১৭৩ বার সময় নিয়ে ২০০১ সালের ২৪ অক্টোবর সিআইডির পক্ষ থেকে সাক্ষ্য প্রমাণের অভাবের কথা জানিয়ে মামলার ফাইনাল রিপোর্ট দাখিল করা হয়। সেই সাথে শেষ হয় জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচারের সব অধ্যায়। কিন্তু ঘটনার পাকচক্রে সেই পলাতক মেজর মোজাফফরই এখন সেনা হেফাজতে। কোথায় কিভাবে এত বছর ধরে লুকিয়েছিলেন তিনি, এমন প্রশ্নের উত্তর খুঁজতে যেয়ে এক নতুন চরিত্র হিসেবে আবির্ভূত হন 111-এর সময়কার আরেক আলোচিত চরিত্র, সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, যিনি এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় কারাগারে। গেল মার্চে তাকে গ্রেপ্তারের পর তার মোবাইলের ফরেনসিক করতে যেয়ে চমকে ওঠে তদন্ত সংস্থা। এরপরই মূলত খুঁজে পাওয়া যায় মোজাফফরকে। তদন্তে দেখা যায় গেল 2 বছর ধরে মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে নিয়মিত যোগাযোগ হয়েছে জন ডো নামে এক ব্যক্তির। মাসুদের গ্রেপ্তারের পর তার ব্যক্তিগত সহকারী ফারুকের সাথেও সেই ব্যক্তির যোগাযোগ ছিল। সেসব কল রেকর্ডের নথি এসেছে চ্যানেল 24-এর হাতেও। কিন্তু কে এই জন ডো, কি তার পরিচয়, এমন প্রশ্নে গভীরতর হয় তদন্ত। একসময় নিশ্চিত হওয়া যায় এই জন ডোই পলাতক মেজর মোজাফফর, যিনি ভারতে পালিয়ে গেলেও এখন অবস্থান করছেন দেশেই। বাইরের কান্ট্রির অ্যাপ্লিকেশন ব্যবহার করে ওই সুনির্দিষ্ট নাম্বারের হোয়াটসঅ্যাপ এবং ভাইবারে বিভিন্ন গ্রুপের যোগাযোগ আছে এবং সেই গ্রুপগুলো অ্যানোনিমাস এবং কিছু বিক্ষিপ্ত রহস্যময় ইংরেজি নাম দিয়ে সেভ করা, পুরোটা অবিকৃত এবং সত্য। এবং এটা অপারেটর এন্ডিং থেকে এক্সপোর্ট করা একটা কল ডেটা রেকর্ড, এবং সেখানে SMS সহ ল্যাক্সেল এবং BTS-এর টাওয়ার সব কিছু 3G 4G ইন্টারনেট অফলাইন অনলাইন প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে এসেছে। সন্দেহাতীত নেই, এটা আদালতে গ্রহণযোগ্য আমলযোগ্য একটি এভিডেন্স। চ্যানেল 24-এর হাতে থাকা সমস্ত নথি পর্যালোচনা করে এই ফরেনসিক বিশেষজ্ঞ নিশ্চিত করেন এই সবগুলোই আসল।
সেসব তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জানান 5 আগস্টের পর ভিপিএন ব্যবহার করে ছদ্মনামে কথা বললেও শেখ হাসিনার আমলে উন্মুক্ত ফোনেই মুজাফফরের সাথে যোগাযোগ ছিল মাসুদুদ্দিন চৌধুরীর। সাবেক ডিজিএফআই এর প্রধান মাসুদ সাহেবের 2 বছরের সিরিয়ারের সূত্র ধরে মূলত এই সমগ্র চক্রকে শনাক্ত করা হয়েছে এবং তাদের SMS কন্টেন্ট, ইলেকট্রনিক ভৌগোলিক অবস্থান, কল ডেটা রেকর্ড এবং যে সকল নাম্বারগুলো আনসেভড অবস্থায় হোয়াটসঅ্যাপ গ্রুপে সংযোজিত ছিল তার মাধ্যমে শুধুমাত্র বর্তমান ফ্যাসিবাদ গ্রুপের সদস্য নয়, যারা এন্টায়ার চক্রের সাথে জড়িত ছিল তাদের সকলকে শনাক্ত করা গিয়েছে। 2 বছর পূর্বেও তারা শুধুমাত্র অনলাইনে না, তারা জেনারেল লাইন টেলিফোনেও যোগাযোগ করেছেন এবং সেটা একটি বড় সূত্র এই মামলার। আপাতত সামরিক আদালতেই বিচার হবে মেজর মুজাফফরের। তার আগে জিজ্ঞাসাবাদে হয়তো উন্মুক্ত হবে এক রক্তাক্ত কালো অধ্যায়ের অজানা ইতিহাস। জানা যাবে কোথায় কিভাবে 4.5 দশক ধরে পালিয়েছিলেন রাষ্ট্রপতি জিয়া হত্যাকাণ্ডের এই সর্বশেষ জীবিত সাক্ষী। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। মিয়ানমারের অভ্যন্তরীণ অস্থিরতার রেশ কোনোভাবেই পিছু ছাড়ছে না বাংলাদেশের। আরাকান আর্মির পর এবার বান্দরবান সীমান্তের খুব কাছেই তৎপরতা চালাচ্ছে দেশটির নতুন সশস্ত্র গোষ্ঠী খুমি পিপলস ফোর্স KPF। তবে কেবল তাই নয়, সীমান্তে নির্বিঘ্নে চলাফেরা করতে বিজিবির আনুষ্ঠানিক অনুমতিও চেয়েছিল কিন্তু তারা। আর সশস্ত্র এই সংগঠনটি বাংলাদেশের জন্য হুমকি নয় দাবি করা হলেও জিরো টলারেন্স নীতি বিজিবির। হিরণ খানের অনুসন্ধান আর ক্যামেরাতে ছিলেন স্বাধীন হোসেন। একটু অফ করতে অল আন্ডার কন্ট্রোল, সব স্বাভাবিক, ওভার। চলতি বছরের 7 জুন বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ি পথ ধরে মিয়ানমারে ফিরিয়ে দেয়া হচ্ছে দেশটির 47 জন নাগরিককে। এরা রোহিঙ্গা নয়, বাংলাদেশ সীমান্তের 18 কিলোমিটার দূরে মিয়ানমারের চীন রাজ্যে পালেতোয়া অঞ্চলের খুমি জনগোষ্ঠী। অঞ্চলটিতে আরাকান আর্মির অত্যাচারের শিকার হয়ে তারা 5 জুন সীমান্ত পাড়ি দিয়ে ঢুকেছিল বান্দরবানে। 2 দিন পরে তাদের ফিরিয়ে দেয় বিজিবি। তবে এই নিরস্ত্র খুমি নয়, বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর মাথা ব্যথার কারণ সশস্ত্র খুমিরা। আরাকান আর্মির হাত থেকে খুমি জনগোষ্ঠীকে রক্ষায় পালেতোয়া অঞ্চলের রাজনৈতিক সংগঠন খুমি ন্যাশনাল কংগ্রেস পার্টি KNCP গড়ে তুলেছে তাদের সশস্ত্র শাখা, যার নাম খুমি পিপলস ফোর্স KPF। সংগঠনটি সীমান্ত এলাকায় কার্যক্রম চালাচ্ছে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে। তৎপরতা আরও জোরদার করতে বাংলাদেশ সীমান্তের কাছে অবাধ চলাচলের অনুমতি চেয়ে গেল 25শে মে বিজিবিকে চিঠি দিয়েছে সশস্ত্র সংগঠনটি। বাংলাদেশের জন্য হুমকি তৈরি না করে সম্পর্ক স্থাপনের আকাঙ্ক্ষার কথা জানায় ওই চিঠিতে। তবে এর কোনো জবাব দেয়নি বিজিবি, বরং কোনো সশস্ত্র সংগঠনকে প্রশ্রয় না দিতে কঠোর অবস্থানে তারা। এবার দেখা যাক সীমান্তের কাছে কোথায় কিভাবে কার্যক্রম চালাচ্ছে KPF। অনুসন্ধানের শুরু বান্দরবানের থানচি বাজার থেকে। স্থানীয়দের কাছে জানতে চাই KPF সম্পর্কে। তারা বলছেন শুধু নাম শুনেছেন, দেখেননি কখনো। এই খবরের মাধ্যমে দেখতেছি আর কি, মিডিয়ার মাধ্যমে আর কি, ফেসবুকে লেখালেখি করে, ছবি দেখতেছি, ওইটা দেখতেছি, কিন্তু এমনি সরাসরি দেখি না। আগে থেকে পরিকল্পিতভাবে কোনো অস্ত্রধারী নাই এখানে, না এখানে না, এখানে বাংলাদেশে নাই। কিন্তু আমরা সরাসরি কথা বলতে চাই KPF সদস্যদের সাথে। একটি নির্ভরযোগ্য সূত্র ধরে আমাদের গন্তব্য সীমান্তের 72 পিলারের দিকে। ঘুটঘুটে অন্ধকারে থানচির সাঙ্গু নদীপথে ঘণ্টাখানেকের যাত্রা, চারদিকে পাহাড় জঙ্গলে অজানা আতঙ্ক। আমরা এই দুর্গম এলাকা এবং এই যে পানিপথ আছে সেই পানিপথ দিয়ে আসলে
সীমান্তের খুব কাছাকাছি যেতে চাই। একটা বিষয় এখানে সব থেকে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই যে জায়গাটিতে আমরা যাচ্ছি এটি পুরো হাই অ্যালার্টে রয়েছে। এবার 9 কিলোমিটার ঝিরিপথ পাড়ি দিতে হবে পায়ে হেঁটে। অন্ধকারে এই ঝিরি দিয়ে হাঁটা কি যে কষ্টের। তবে আমাদের যে গাইড রয়েছে তিনি বললেন যে এই ঝিরিটি সেফ, কোনো রকম কোনো সমস্যা নেই। তারপরেও চোখ কান খোলা রেখে আমরা যাচ্ছি। বাসে নিয়ে যাবো তো আপনাদেরকে, সাংবাদিক বলা যাবে না। ক্যামেরাগুলো হচ্ছে আপনাদের ব্যাগের ভিতরে রাখবেন, যাতে করে আপনাদের পরিচিত না জানে। আচ্ছা, তাহলে সকালবেলা আমরা রওনা দিব, তাই তো? জি জি। ওকে। এদিক দিয়ে যেতে হবে, এদিক দিয়ে নামতে হবে না? দুর্গম গিরিখাত পেছনে ফেলে একদিন পর পৌঁছে যায় বাংলাদেশ মিয়ানমার সীমান্তের সেই 72 পিলারের কাছাকাছি। সেখানে যেতেই চোখে পড়ল আরাকান আর্মির পরিত্যক্ত ক্যাম্প, যা ছেড়ে পালিয়েছে তারা। আমরা এখন যে জায়গাটিতে আছি সেটি কিন্তু আসলে আরাকান আর্মির এখানে ছিলেন একদম 72 পিলারের পরেই সীমান্ত ঘেঁষা অবস্থায় তারা এখানে অবস্থান করছিলেন। পরবর্তীতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তারা এখান থেকে আসলে চলে যান। কি বলে ক্যামেরা অফ করতে বলছি, এরা ক্যামেরা সামনে কথা বলছে। একটু অফ করো তো, একটু অফ করো। আমরা মূলত এখন 72 পিলারের কাছে এসেছি এবং আমাদের সাথে আমাদের যেই গাইড ছিলেন তিনি আমাদের এখানে নিয়ে এসেছেন এবং তার মাধ্যমে কিন্তু আমরা কেপিএফ এর সদস্যের সাথে দেখা করতে পেরেছি এবং আপনাদের সাথে একটু কথা বলবো। আপনারা ওনারা কি বুঝবে আমার কথা? ওনাকে বুঝবে? বাংলা বুঝবে? বাংলা বুঝবেন না, বুঝবে না। ওনাকে জিজ্ঞেস করেন যে ওনাদের এখান থেকে ক্যাম্প কত দূরে? নচি এনি দাইনপুল উমতে এদের ক্যাম্প নাকি আরও যাইতে হবে অনেক দূরে, প্রায় 6-7 ঘন্টা লাগে। তারা জানায় পালেতোয়া অঞ্চলে আরাকান আর্মির প্রভাব বাড়ায় ছোট জাতিগোষ্ঠীগুলো বাঁচার জন্য অস্ত্র হাতে তুলে নিচ্ছে। তাদের দাবি বাংলাদেশে প্রবেশ করবে না, শুধু সীমান্ত রেখায় অবস্থান করবে কেপিএফ। কি বললো? এরা বললো যে আমরা যেহেতু সীমানার বর্ডার বাংলাদেশ এবং মায়ানমার, তো আমরা বর্ডার কখনো ক্রস করবো না অনুমতি ছাড়া। আরাকান আর্মি কি চায় তাই জিজ্ঞেস করেন তো। আর কার আমি চিন হচ্ছে তিনগাইনি মতে এরা বললো যে মায়ানমার দেশের আরাকানরা যেহেতু বর্তমানে যে চলমান অবস্থা যে যুদ্ধ চলতেছে, ওখানে হচ্ছে খুনিদেরকে জোরপূর্বক করে হচ্ছে ছেলেদেরকে নিয়ে যায় এবং যুদ্ধক্ষেত্রে জোরপূর্বক করে আর মেয়েদের প্রতি হচ্ছে বিভিন্ন ধরনের এরা অত্যাচার নির্যাতন করে। তবে কেপিএফ এর তৎপরতা এত সরল রেখায় দেখতে রাজি নয় বিজিবি, কেননা সীমান্তে বিদেশি সশস্ত্র গোষ্ঠীর অদৃশ্য ঘাঁটি বা চলাচল তৈরি করতে পারে নিরাপত্তার ঝুঁকি। আমাদের ইমানি দায়িত্ব নিয়ে আমরা এখানে দায়িত্ব পালন করছি, সেখানে আসলে কোনো ধরনের সংগঠনের কোনো বিন্দুমাত্র সুযোগ নেই আমাদের সীমান্ত অতিক্রম করে ভেতরে আসা। আমাদের দেশের বাইরে, সীমানার বাইরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সংগঠন তারা কাজ করতেই পারে। আমাদের বর্ডারে আমরা জিরো টলারেন্স। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসা সকল খুনি সশস্ত্র নয় বটে, কিন্তু ওপারে সংঘাতের সুযোগে সশস্ত্র সদস্যরা মিশে যেতে পারে বেসামরিক মানুষের সঙ্গে। তাই সীমান্তে কঠোর নজরদারি চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। হিরণ খান, চ্যানেল 24, বান্দরবান। প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্টের সৌজন্যে বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফাইনালের শহর নিউ ইয়র্কে পৌঁছেছে আর্জেন্টিনা। তবে বজ্রসহ বৃষ্টির কারণে ক্যানসাস বিমানবন্দরেই দীর্ঘ অপেক্ষা করতে হয় আলবিসেলেস্তাদের। আর অসন্তোষ থেকে আবারও একই রকম অঙ্গভঙ্গি করেন এনসো ফার্নান্দেজ, যেমনটা ইংল্যান্ড ম্যাচে গোল দিয়ে করেছিলেন। ফাইনালের আগে 2 সেশন অনুশীলনের সুযোগ পাবে আর্জেন্টিনা।
এনসোর উদযাপন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেন্ড। তার গোলেই ইংল্যান্ডের বিপক্ষে সমতায় ফিরেছিল আর্জেন্টিনা। তবে এই উদযাপনের পেছনে আছে ছোট্ট একটা ইতিহাস। 1958 সালে ইতালীয় শিল্পী মারিয়া পেরেগোর একটি চরিত্র তোপো গিগিও 80 ও 90 দশকে লাতিন আমেরিকায় শিশুদের কাছে যা বেশ জনপ্রিয়তা পায়। সেই চরিত্রের সংলাপ ছিল ঘুমানোর সময় হয়েছে। সাবেক ইংলিশ ফুটবলার জো কোলকে উদ্দেশ্য করেই কি তাহলে এমন অঙ্গভঙ্গি করেছিলেন এনসো ফার্নান্দেজ? কারণ ম্যাচের আগের দিন মেসিকে ঘুম পাড়িয়ে দিবে বলে বিতর্কিত মন্তব্য করেছিলেন জো কোল। তবে এনসোই প্রথম নন, এর আগেও একই উদযাপন করেছিলেন সাবেক তারকা হুয়ান রোমান রিকেলমে। 2001 সালে বোকা জুনিয়র ও রিভার প্লেটের মধ্যে ম্যাচে গোল করার পর প্রেসিডেন্সিয়াল বক্সের সামনে এমন অঙ্গভঙ্গি করেন তিনি। সেই সময় ক্লাবের সাথে চুক্তি সংক্রান্ত বিরোধ চলছিল রিকেলমের। তখন থেকে আর্জেন্টিনায় এই উদযাপন বিদ্রোহ আর অসন্তোষের চিহ্ন প্রকাশ করে। 2022 বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে লুই ফন হালের সামনে এসে তোপো গিগি উদযাপন করেন মেসি। ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে মেসিকে নিয়ে সমালোচনা করেছিলেন ডাচ কোচ। আবারও এই অঙ্গভঙ্গি করে আলোচনায় এনসো ফার্নান্দেজ, কারণ নির্ধারিত সময়ে ফাইনালের শহরে পৌঁছাতে পারেনি আলবিসেলেস্তেরা। বজ্রপাতের কারণে দীর্ঘ সময় ক্যানসাস বিমানবন্দরে কাটাতে হয় মেসি আলভারেজদের। যখন নিউ ইয়র্ক হয়ে নিউ জার্সিতে পৌঁছান তখন মধ্যরাত, যে কারণে বিশ্রামের সুযোগও কম পেয়েছে আর্জেন্টিনা। এদিনই অনুশীলনে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা, যা গণমাধ্যমের জন্য 15 মিনিট উন্মুক্ত থাকবে। আশিক রুদ্র, চ্যানেল 24। ইনজুরির সংখ্যা উড়িয়ে ফাইনালে খেলছেন লামিন ইয়ামাল, এমনটাই দাবি করেছেন জনপ্রিয় ও বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। সুস্থ হবার পথে পেদ্রো পেরো। এদিকে রাজপরিবারের পর মাঠে বসে ফাইনাল দেখার ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। কেটে গেছে শঙ্কা, লিওনেল মেসির বিপক্ষে খেলার স্বপ্ন পূরণ হচ্ছে লামিন ইয়ামালের। বৃহস্পতিবার লা রোহা ফিউরি ফাইনালের প্রস্তুতি শুরু করলেও একাকী ছিলেন ইয়ামাল, আর তার বাঁ উরুতে দেখা যায় ব্যান্ডেজ, জানিয়ে দুশ্চিন্তার ভাঁজ পড়ে স্প্যানিশ সমর্থকদের কপালে। একদিন না যেতেই সুখবর দিয়েছেন ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তার দাবি 100% ফিট স্প্যানিশ সেন্সেশন থাকবেন দে লা ফুয়েন্তের শুরুর একাদশে। লামিন ইয়ামাল শুরুর একাদশে থাকবেন। তিনি 100% ফিট এবং আর্জেন্টিনার মুখোমুখি হতে প্রস্তুত। যদিও ইয়ামালের ইনজুরি নিয়ে এখনো আনুষ্ঠানিক কিছুই জানায়নি স্প্যানিশ টিম ম্যানেজমেন্ট। এদিকে ফাইনাল দেখতে যুক্তরাষ্ট্রে বাড়ছে তারকা ও ভিভিআইপিদের আগমন। সেই তালিকায় যুক্ত হচ্ছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। শুক্রবার প্রধানমন্ত্রী অফিস থেকে নিশ্চিত করা হয়েছে নিউ জার্সি স্টেডিয়ামের গ্যালারিতে থেকে ইয়ামাল ওয়ারজাবালদের উৎসাহ যোগাবেন সানচেজ। এর আগে মাঠে বসে ফাইনাল দেখার ঘোষণা দিয়েছিল দেশটির রাজপরিবার, যেখানে থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। জহির সাগর, চ্যানেল 24। প্রতিবেশী ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চায় সরকার। চ্যানেল 24-এর সাথে আলাপে এমনটাই জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। পলাতক শেখ হাসিনার বক্তব্যকে মানুষ প্রত্যাখ্যান করেছে বলেও মনে করেন তিনি। মোর্শেদ হাসিবের রিপোর্টে বিস্তারিত। অভ্যন্তরীণ আইন শৃঙ্খলার নাজুক পরিস্থিতি, ভঙ্গুর অর্থনীতি ও সামাজিক কাঠামোর চ্যালেঞ্জ। এমন পরিস্থিতিতে গত 17 ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। এরপরেই 180 দিনের অগ্রাধিকার ভিত্তিক কর্মপরিকল্পনা জানায় সরকার। এরই মধ্যে অতিবাহিত হয়েছে 5 মাস। কতটা সফল হলো সরকার তার মূল্যায়ন জানতে কথা হয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিনের সাথে। যেমনটা আপনাকে প্রশ্ন করেছিলাম, খোলামেলা কথা বলেন চাঁদাবাজি, আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি এবং সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে। জানান মানুষের আস্থা ফেরাতে কাজ করছে সরকার। ফ্যাসিবাদের দীর্ঘ সময়ে যে দুর্নীতি, দুঃশাসন এবং দুর্বৃত্তায়ন হয়েছিল, যে লুটপাট হয়েছিল, সেখানে আসলে মানুষের জন্য খুব বেশি কাজ করা হয় নাই। আইন শৃঙ্খলা বাহিনীর উপর মানুষের আস্থা ফেরা শুরু করেছে যথেষ্ট পরিমাণে। বিচ্ছিন্নভাবে হয়তো কিছু বিষয় করতে পারে, তবে ইন জেনারেল সত্যিই যে পুলিশ এবং প্রশাসন জনগণের সেবা করছে সেটা আজকে প্রতিফলিত হচ্ছে বিভিন্ন কর্মকাণ্ডে। সরকারের পররাষ্ট্রনীতি ও সংস্থার কার্যক্রম বাস্তবায়ন নিয়েও কথা বলেন মাহদি আমিন। জানান মালয়েশিয়া ও চীন সফরে রাজনৈতিক সম্পর্কের উন্নতি হয়েছে। প্রতিবেশী ভারতের সাথেও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চায় সরকার।
বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ তিস্তা মহাপরিকল্পনা, সেখানে যেমন চীন ভূমিকা রাখতে পারে, রাইট ফ্রম দ্য প্ল্যানিং ফেজ, এগুলো নিয়ে আমাদের ডিটেল আলোচনা হয়েছে। একই সাথে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটা নতুন দ্বার উন্মোচন করা সম্ভব থ্রু দ্য ইকোনমিক করিডোর। তবে সেই সুসম্পর্কের ভিত্তি হতে হবে ফেয়ারনেস, ইকুয়ালিটি, জাস্টিস। আমরা চাই আমাদের নিকটতম এই প্রতিবেশীর সাথে আমরা আমাদের ট্রেড, ইনভেস্টমেন্ট, এক্সপোর্ট, ইম্পোর্ট, এডুকেশন, হেলথ কেয়ার, ট্যুরিজম সব জায়গাতে কোলাবোরেশন বাড়াবো। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা নিশ্চিত করব বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব, আমরা নিশ্চিত করব জনগণের কল্যাণ, এবং আমরা অবশ্যই নিশ্চিত করব সবার আগে বাংলাদেশ। প্রশ্ন ছিল পলাতক সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ও তার দলের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নিয়ে। সাফ জানিয়ে দেন ফ্যাসিবাদকে প্রত্যাখ্যান করেছে দেশের জনগণ। আমরা আহ্বান জানাবো সকলের কাছে যেন যিনি মানবাধিকার লঙ্ঘনের সাথে সরাসরি জড়িত ছিলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি, তার বিভিন্ন বক্তব্য বা বয়ান প্রচারের ক্ষেত্রে সবারই মনে হয় একটা দায়িত্বশীল আচরণ থাকা উচিত। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। কারো ক্ষেত্রে শেখ হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে কথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বলেন, সংশ্লিষ্ট আইনগত বিচারিক প্রক্রিয়ার আলোকে অনুরোধটি বিবেচনা করবে দিল্লি। We have received a request for extradition. This request, as we have said earlier as well, is under examination, and the request is being taken into consideration, giving the legalities that are involved and judicial processes that are involved. জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে বিরোধী দল, এই মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর এমাজউদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে মির্জা ফখরুল বলেন, বিএনপি কোনোভাবেই জুলাইকে ক্ষমতার হাতিয়ার করবে না। অভিযোগ করেন, গণভোটে উল্লেখ করা জুলাই সনদের কিছু অংশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা হয়নি। সেই গণভোটের একটা অংশ তো আমাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি, যে মানুষকে বিভ্রান্ত করার জন্য এই প্রশ্নগুলো তোলা হচ্ছে। জুলাই সনদ তো আমরা স্বাক্ষর করেছি একসাথে, যে সমস্ত দলগুলো আমরা আন্দোলন করেছি একসাথেই স্বাক্ষর করেছি, এবং জুলাই সনদে প্রতিটি অক্ষর আমরা বারবার করে বলছি যে আমরাই বাস্তবায়িত করব।